গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ সপ্তদশ পর্ব। তা বদলাবে এ আর বিচিত্র কি? পৃথিবীর খেলাই তো তাই। না যদি বদলাতো অম্বিকা, সেটাই হতো অস্বাভাবিক। বদলায় না শুধু অল্প বুদ্ধিরা, বুদ্ধির চাকার অভাবে ওরা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সুবালা তাদের দলের, তাই সুবালা সুখী। সুবালার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। সুবালা যদি দুঃসহ কোনো শোক পায়, সুবালা কেঁদে বলবে ভগবান নিয়েছেন। অতএব সুবালা সুখী হবে। যারা কার্যকারণের বিচার নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসে, যারা জগতের যত অনাচার, অবিচার, অত্যাচার সব কিছুর বিরুদ্ধে তীব্র প্রশ্ন তুলতে বসে, তারাই জানে না সুখের সন্ধান। কিন্তু সন্ধান কি তারা রাখতেই চায়? সুখকে কি তারা আরাধনা করে? সুখেতে যে তাদের ঘৃণা। নইলে সুবর্ণলতা, হ্যাঁ, সুবর্ণলতার তো উচিত ছিল তার স্বামীর সুবিবেচনা আর পত্নী প্রেমের পরিচয়ে আহ্লাদে ডগমগ হওয়া। স্ত্রীকে আকস্মিক আনন্দ দেবার রোমাঞ্চময় পরিকল্পনায় সে যে তার স্ত্রীর বাপের চতুর্থী উপলক্ষে মস্ত একটা যজ্ঞের আয়োজন করে ফেলেছে চুপি চুপি, এটা কি কম কথা নাকি? কম সুখের কথা? কিন্তু সুবর্ণলতা হচ্ছে বিধাতার সেই অদ্ভুত সৃষ্টি, সুখে যার বিতৃষ্ণা, সুখে যার ঘৃণা। তাই কর্মবীর যোগু যখন অকস্মাৎ গোটা তিনেক মুটের মাথায় রাশিকৃত বাজার, ফলমূল, কলাপাতার বোঝা, মাটির খুরি, গ্লাস ইত্যাদি নিয়ে তার পিস্তুতু ছোট ভাইয়ের বাড়িতে এসে ঢুকে হাঁক পারল, কই রে, কে কোথায় আছিস? এসব কোথায় নামাবে দেখিয়ে দে। তখন সুবর্ণলতা পাথরের মতো মুখে এসে দাঁড়িয়ে একটা ধাতব গলায় বলে ওঠে, এসব কি? এর মানে? দোভাষীর প্রয়োজন স্বীকার করে না। গলা স্পষ্ট পরিষ্কার, শুধু মুখটা অন্যদিকে। তবে যোগুও অত নীতি নিয়মের ধার ধারে না, তাই বলে ওঠে, এই মরেছে? এই যে সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। বলি, তোমার বাপের শ্রাদ্ধ আর তুমি আকাশ থেকে পড়ছ? চতুর্থীর জোগাড়, দ্বাদশ ব্রাহ্মণের ভোজের রসদ, আর তোমার গিয়ে আত্মকুটুম্ব কন্যা ৬০-৭০ জন হবে। একা আমার পিসির ডালপালাই তো। যোগু একটু উচ্চাঙ্গের হাসি হেসে কথা শেষ করে। তাদের একটু ভালো মন্দ খ্যাটের জোগাড়। হঠাৎ থেমে যায় যোগু। ভাদ্রবউয়ের মুখের দিকে তাকানো অশাস্ত্রীয়, এটা জানা থাকলেও বোধ করি হঠাৎই তাকিয়ে ফেলেছিল সে। অথবা ভয়ঙ্কর একটা নীরবতা অনুভব করে তাকিয়েছিল, কে জানে। তবে থেমে যাবার হেতুটা তাই, ওই মুখ। মুখ দেখে ভয়ে প্রাণ উড়ে যায় ওই বাজখাই লোকটার। তাড়াতাড়ি ডাক দেয়, পারু, পারু, দেখ তো তোর মার শরীর টরীর খারাপ হলো নাকি? মুটেগুলো এতক্ষণ অপেক্ষান্তে রাগ ভরে নিজেরাই স্থান নির্বাচন করে জিনিসগুলো নামাতে শুরু করে এবং সারাও করে আনে। ইতিমধ্যে পারু এসে দাঁড়ায়। সমস্ত দৃশ্যটার উপর একবার দৃষ্টিটা বুলিয়ে নিয়ে সেও অবাক গলায় বলে, এসব কি বড় জ্যাঠা? এবার বিস্ময় প্রশ্নের পালা যোগুর। তোদের কথায় আমি আর কি উত্তর দেব রে পারু? আমি যে তাজ্জব বনে যাচ্ছি। বলি, তোদের বাবা কি আমার সঙ্গে ন্যাকড়া করে এলো? তোদের বাড়িতে কোনো কাজকর্ম নেই? দাদামশাই দিদিমা মরেননি? সব ভুল? পারু আসতে বলে, ভুল নয়, তবে তার জন্য এসব। গলাটা একটু নামায়, আসতে বলে, জানি একটা মরণকে উপলক্ষ করে মানুষ এমন ঘটা লাগায়, কিন্তু জানেনি তো মাকে, মা এসব একেবারেই করেন না। তাছাড়া। পারুর কথা থেমে যায়। সহসা পারুর মায়ের কণ্ঠ কথা কয়ে ওঠে, পারু, ভাসুর ঠাকুরকে বল যেন আমার অপরাধ না নেন। লোকে যা করে আমার তার সঙ্গে মেলে না। আমি আমার জ্যান্ত বাপ মাকে কখনো এক ঘটি জল এগিয়ে দিইনি। আজ মরার পর আমি তাদের উপর খাড়ার ঘা দিয়ে অপমান করতে পারবো না। আমি। সহসা একটা অভাবিত ব্যাপার ঘটে, অন্তত পারুর তাই মনে হয়। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়তে কবে দেখেছে পারু?
সে চোখে তো শুধু আগুনই দেখে এসেছে জ্ঞানাবধি। কিন্তু বেশিক্ষণ সে দৃশ্য দেখবার সুযোগ দেয় না পারুর মা। দ্রুত পায়ে চলে যায়। চলে যায় শুধু পারুকেই নয়, আরও একটা মানুষকে পাথর করে দিয়ে। পাগল ছাগল যোগু আরও একবার শাস্ত্রীয় বিধি বিস্মৃত হয়ে ভাদ্র বউয়ের মুখের দিকে তাকিয়ে ফেলেছিল, এবং বলা বাহুল্য সে মুখে অবগুণ্ঠনের খুব একটা বাড়াবাড়ি ছিল না, কাজেই দেখায় অসম্পূর্ণতা ছিল না। পাগল ছাগল বলে কি হঠাৎ এত আঘাত খেল যোগু? নাকি এরকম একখানা ভয়ঙ্কর দুঃখ, হতাশা, গ্লানি, ক্ষোভ, বেদনা, বিদ্রোহের সম্মিলিত ছবি সে জীবনে আর দেখেনি বলেই? স্তব্ধ হয়ে দু এক মুহূর্ত তাকিয়ে থেকেই দ্রুত কণ্ঠে, আমি এসব কিছু জানি না পারু, আমি এত সব কিছু জানি না। আমায় তোর বাবা গুচ্ছির টাকা হাতে গুঁজে দিয়ে বলে এলো তোমার বৌমার খুব ইচ্ছে, তাই আমি বলেই কোঁচার খুঁটে চোখ চেপে একরকম ছুটে বেরিয়ে যায় যোগু, বাড়ির সদর চৌকাঠ পার হয়ে। কে বলবে তার দু চোখেও সহসা জলের ধারা ঠেলে আসে কেন? মুটে কটা এতক্ষণ ঝাঁকা খালি করে ক্লান্তি অপনোদন করছিল। বাবু ভাগলবা দেখে তারাও ছুট দেয়। পারু তেমনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পারু সহসা যেন আর এক জগতের দরজায় এসে দাঁড়ায়। জ্ঞানাবধি শুধু মার তীব্রতা আর রুক্ষতাই দেখে এসেছে পারু, মার জীবনের প্রচ্ছন্ন বেদনার দিকটা দেখেনি। আজ হঠাৎ মনে হলো তার মার প্রতি তারা শুধু অবিচারই করে এসেছে। কোনোদিন সেই অকারণ তীব্রতার কারণ অন্বেষণ করবার কথা ভাবেনি। এ কথা ঠিক, বাবাকেও তারা ভাই বোনেরা কেউ এক তিল শ্রদ্ধা করে না, তবু কদাচ কখনো একটু করুণা করে, অনুকম্পা করে। কিন্তু মাকে, মার জন্যে কিসের নৈবেদ্য রাখা আছে তাদের অন্তরে? ভাবল সে কথা পারু, কারণ সহসা পারু তার মার একটা নির্জন ঘরের সামনে এসে দাঁড়াল, যে ঘরের সন্ধান সে কখনো জানত না, যে ঘরের দরজা কখনো খোলা দেখেনি। অসতর্ক একটা বাতাসে একটিবার খুলে পড়েছে সে দরজা, তাই থমকে দাঁড়িয়ে পড়েছে পারুল। ওই জনহীন শূন্য ঘরটা এখানে ছিল চিরকাল, অথচ ওরা। দিদি, বকুল এসে দাঁড়ালো, বলল, দাদা বলল তোকে যে কামিজটায় বোতাম বসিয়ে রাখতে বলেছিল সেটা কোথায়? পারুল চোখে অন্ধকার দেখল। পারুলের গলা শুকিয়ে এলো। আস্তে বলল, বোতাম বসানো হয়নি, ভুলে গেছি। ভুলে গেছিস? সর্বনাশ, কোথায় সেটা? মার ঘরে প্যাঁটরার উপর। সেরেছে, দাদা তো সেখানেই বসে। বকুলের যেন হাত পা ছেড়ে যায়। হ্যাঁ, এমনি ভয়ই করে তারা দাদাদের, অথবা ভয় করে আত্মসম্মান হানির। জানে যে এতটুকু ত্রুটি পেলেই খিঁচিয়ে উঠবে তারা, ঘৃণা, ধিক্কার আর শ্লেষ দিয়ে বলবে, এটুকুও পারোনি? সারাদিন কি রাজকার্য করো? নোবেল পড়ার বাবার অন্নজল ধ্বংসানো ছাড়া আর কোনো মহৎকর্ম তো করতে দেখি না। যেন অন্য অনেক মহৎকর্মের দরজা চিনিয়ে দেওয়া হয়েছে তাদের। যেন দাদাদের জামায় বোতাম বসানো, কি ঘর গোছানো, কি জুতো ঝেড়ে রাখা, কি ফতুয়া গেঞ্জি সাবানে কেচে রাখাই ভারী একটা মহৎকর্ম। ওরা কি ওদের মহৎ পুরুষ জীবনের শুল্ক আদায় করে নেবার পদ্ধতিটা রপ্ত করে রাখছে এই মেয়ে দুটোর উপর দিয়ে? এই কথা ভাবে পারুল, তবু প্রতিবাদ করবার কথা ওঠে না। প্রতিবাদের সুর শুনলে খিঁচুনি বাড়বে বই তো কমবে না। কিন্তু আজ পারুল সহসা কঠিন হল। বলল, অত ভয় পাবার কি আছে? বলগে যা, হয়নি, ভুলে গেছি। ও বাবা, আমি পারব না। ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছিল, যাওয়া হল না। প্রবোধ এসে ঢুকল, বাইরে থেকে এক বোতল কেওড়ার জল হাতে করে। প্রবোধের মুখ রাগে থমথমে। এসেই কড়া গলায় বলে ওঠে, যোগুদাকে কে কি বলেছে? বলেছে, বলবে আবার কে কি? পারুল বকুল দুজনেই অবাক হয়ে তাকায়। প্রবোধ আরও চড়া গলায় বলে, নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে। বুড়ো মদ্য একটা লোক চোখ মুছতে মুছতে বেরিয়ে যেত না, আমাকে বলে গেল আমার দ্বারা কিছু হবে না, আমি তোর বামুন ভোজনের যজ্ঞশালায় নেই। শুধু শুধু এমন কথাটা বলবে এমন পরোপকারী মানুষটা? বলেছ, তোমরাই কেউ কিছু বলেছ। মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছে তো সবাই, গুরু লঘু জ্ঞান করতে জানো না, গুরুজনদের মান অপমানের ধার ধারো না।
উদ্ধত অভিনয়ী এক একটি রত্ন তৈরি হয়েছে তো। বকুল এর বিন্দু বিসর্গও জানে না, তাই বকুল হাঁ করে থাকে। তবে পারুলও উত্তর দেয় না কিছু, কারণ পারুল জানে এসব কথার লক্ষ্যস্থল পারুল বকুল নয়, তাদের দাদারা। এই স্বভাব বাবার, মুখোমুখি কিছু বলবার সাহস হয় না ছেলেদের, তাই এমন শব্দভেদী বাণ নিক্ষেপ। ওরাও তাই শিখেছে, জবাব দেয় না, ঠেস দিয়ে কথা বলে দেওয়ালকে শুনিয়ে। ছেলে বলেই অবশ্য এতটা সাহস তাদের। মাকে বোধ করি তুচ্ছ মেয়ে মানুষ যাত্রার একটা অংশ হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য কটুকাটব্য করে, আর বাপকে অবজ্ঞা করে। কিন্তু ওদেরই বা দোষ কি? ওরা ওদের মা বাপের মধ্যে শ্রদ্ধাযোগ্য কি দেখতে পাচ্ছে? হয়তো শুধু মা বাপ এই হিসেবেই করত ভয় ভক্তি, যদি ওদের দৃষ্টিটা আচ্ছন্ন থাকত অন্য অনেকের মতো। কিন্তু তা হয়নি। সুবর্ণলতা অন্য 5 জনের থেকে পৃথক করে মানুষ করতে চেয়েছিল তার সন্তানদের। তাদের খোলা চোখে দেখতে শেখাবার চেষ্টা করেছিল। ওরা সেই চেষ্টা সফল করেছে। ওরা শুধু মা বাপ বলেই ভক্তি শ্রদ্ধা করবে এমন নির্বোধের ভূমিকা অভিনয়ে রাজি নয়। না করুক, সমতলেও নেমে আসুক, প্রবোধ অন্তত তা চায়। প্রবোধের ইচ্ছে করে ছেলেমেয়েরা তার মুখে মুখে চোটপাট জবাব করুক, সেও তার সমুচিত জবাব দেবার সুযোগ পাক। কিন্তু তা হয় না। ছেলেরা তো দূরের কথা, মেয়েরা পর্যন্ত যেন কেমন অবজ্ঞার চোখে তাকায়। সে দৃষ্টিতে আগুন জ্বলে উঠবে না মাথার মধ্যে? তাই এখনো আগুন জ্বালা কণ্ঠে চিৎকার করে প্রবোধ, কেউ কিছু বলেনি বললেই মানব আমি? ওই অবোধ অজ্ঞান মানুষটা কখনো মান অভিমানের ধার ধারে না, সে হঠাৎ এতটা অভিমান করে। বাপের কণ্ঠ মাধুর্যে আকৃষ্ট হয়ে ভাইয়েরা এসে দাঁড়ালো। একটু থমকে বলে উঠল, কি ব্যাপার, বাড়িতে ভোজ সোজ নাকি? পারুর বিয়ে বুঝি? পারুর বিয়ে? হতবাক প্রবোধ বলে, পারুর বিয়ে? তোমরা জানবে না সেটা? বাহ, এই তো জানছি, ভাঁড় খুঁড়ি এসে গেছে, বলল ভানু তার সেজকাকার ভঙ্গিতে। প্রবোধ অসহায়ের মতো এদিক ওদিক তাকালো, বলল, এইভাবে জানবে? বাহ, কেন, আর কোনো ঘটনা ঘটেনি সংসারে? তোমাদের মার চতুর্থীর বামুন ভোজন? তাই নাকি? ও। ভানু ভুরু কুঁচকায়। ভানুর সেই ভুরুতে ব্যঙ্গের হাসির ছায়া ফেলে। প্রবোধ হঠাৎ সেই দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, তাইতে হাসবার কি হলো? হাসবার কি হলো? যে মানুষটা তোমাদের সংসারে প্রাণপাত করছে তার একটা পাওনা নেই সংসার থেকে? কি উত্তর ভানু দিত কে জানে। সহসা কোন ঘর থেকে যেন বেরিয়ে এলো তার মা। খুব শান্ত আর স্থির গলায় বলল, তোমাদের এই সংসার থেকে আমার যা প্রাপ্য পাওনা সেটা তাহলে শোধ হচ্ছে? অনেক ধন্যবাদ যে শোধের কথাটা তবু মনে পড়েছে তোমার, কিন্তু ওতে আমার রুচি নেই, সেই কথাটাই জানিয়ে দিতে এলাম তোমায়। এইসব আয়োজন করার দরকার নেই, করা হবে না। করা হবে না? প্রবোধ যন্ত্রচালিতের মতো বলে, আজ হবে না? না, আজ না, কোনো দিনই না। এর পরেও যদি প্রবোধ রেগে না উঠে, কিসে আর তবে রেগে উঠবে? অতএব রেগেই বলে, হবে না বললেই হলো, রাজ্যশুদ্ধ লোকজনকে নেমন্তন্ন করে এলাম। নেমন্তন্ন করে এলে? সুবর্ণলতা স্তব্ধ হয়ে তাকায়, কিন্তু প্রবোধ ভয় পায় না। প্রবোধ এমন স্তব্ধতা অনেক দেখেছে। তাই প্রবোধ বলে, এলাম তো, বিরাজ বলেছে সে সকলের আগে আসবে, আর ও বাড়ির সবাই একটু দেরি করবে, কারণ থাক, কারণ শুনতে চাই না। লোকজন আসে ভালোই, তোমরা থাকবে, আমি অন্য কোথাও গিয়ে থাকব। তুমি অন্য কোথাও গিয়ে থাকবে? প্রবোধ আর পারে না, খিঁচিয়ে উঠে বলে, বাপের ছেড়াদ্দটা তাহলে আমি করব? হঠাৎ সুবর্ণ ঘুরে দাঁড়ায়, কাতর গলায় বলে, আমায় এবার তুমি ছুটি দাও, আর মন্দ কথা বলিও না আমায়, আর পারছি না আমি। চলে যাচ্ছিল দ্রুত পায়ে, ঠিক এই মহামুহূর্তে ঝি এসে খবর দেয়, বাবুর বোনের দেশ থেকে অম্বিকে বাবু না কে একজন এসেছে, খবর দিতে বলল। তারপর সুবর্ণলতা। কিন্তু সুবর্ণলতা কি বা এমন মানুষ যে তার প্রতিদিনকার দিনলিপি বাঁধানো খাতায় তোলা থাকবে আর পরপর মেলে ধরে দেখতে পাওয়া যাবে?
অবাঁধা একখানা খাতার ঝুরো ঝুরো পাতা থেকে সুবর্ণলতাকে দেখতে পাওয়া। সুবর্ণলতা যখন নিজেই হাতড়ে হাতড়ে খুঁজছিল সেই ঝুরো খাতার প্রথম দিককার পৃষ্ঠাগুলো, তখনই কি সবগুলোর সন্ধান মিলেছিল? কই আর, শুধু ওর মাথা কুটে মরার দিনগুলোই, হ্যাঁ, সাদা সিধে দিনগুলো সাদা কালিতে লেখার মতো কখন যেন বাতাস লেগে মিলিয়ে গেছে, আর পৃষ্ঠাগুলোই ঝরে পড়েছে অদরকারি বলে, শুধু ওই মাথা কোটার মতো দিনগুলোই গাঢ় কালিতে লেখা হয়ে। কিন্তু মুশকিল এই, কিসে যে সুবর্ণলতা মাথা কোটে বোঝা শক্ত, কারোর সঙ্গে মেলে না। নইলে একটা জেল খাটা আসামি কবে কোন দিনের একটু আলাপের সূত্র ধরে সুবর্ণলতার সঙ্গে দেখা করবার আবদার নিয়ে ওর বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে দেখে ওর স্বামীপুত্র তাকে দরজা থেকেই বিদায় দিয়েছিল বলে মাথা কোটেও বলে, ভগবান, এই অপমানের মধ্যে আর কতদিন রাখবে আমায়? এবার ছুটি দাও, ছুটি দাও। অথচ সত্যের মুখ চাইলে বলতে হয়, আসল অপদস্থ যদি কেউ হয়ে থাকে তো সে সুবর্ণলতার স্বামীপুত্রই হয়েছিল। ওরা সাধারণ সংসারী মানুষ, অতএব একটা জেল খাটা আসামি সম্পর্কে সহসা হৃদয় দ্বার খুলে দিতে পারে না। তাই ঘরের দ্বার খুলে দেয়নি। ওরা জেরা করেছিল, বলেছিল কি দরকার, কাকে চান, কতদিন জেল থেকে ছাড়া পেয়েছেন, সুবর্ণলতার সঙ্গে খুব কোনো জরুরি প্রয়োজন যদি না থাকে এত কষ্ট করে এত দূর আসবার মানে কি, ইত্যাদি ইত্যাদি। বাড়ির কর্তা হিসেবে প্রবোধই করেছিল প্রশ্ন, তবে ভানুও ছিল দাঁড়িয়ে। তা বাড়ির কর্তাকে বাড়ির নিরাপত্তা, পরিবারের সম্ভ্রম এসব দেখতে হবে না? তাই দেখছিল প্রবোধ। সহসা দেখল সুবর্ণলতা অন্তপুরের সভ্যতার গণ্ডি ভেঙে বাড়ির বাইরে সদর রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে। ভাবা যায়, দেখেছে কেউ কখনো এমন দৃশ্য? ওটা ওর স্বামীর পক্ষে লজ্জার নয়, অপমানের নয়? তার উপর কিনা প্রবোধ যখন রক্তবর্ণ মুখে বলেছে, তুমি বেরিয়ে এলে যে, এর মানে কি? ভানু, তোর মাকে বল বাড়ির মধ্যে যেতে। তখন কিনা সুবর্ণলতা স্বামীর দিকে দৃষ্টিপাত না করে বলে উঠলে, কি সর্বনাশ অম্বিকা ঠাকুরপো, তুমি এখানে? পালাও পালাও, এ যে ভূতের বাড়ি, মেজবৌদির সঙ্গে দেখা করতে এসেছ? কি আশ্চর্য, কেউ তোমায় বলে দেয়নি সে কবে মরে ভূত হয়ে গেছে? এটা তার প্রেতাত্মার বাসভূমি। এতে অপদস্থ হল না তোমার স্বামীপুত্র? পরে যদি তোমার ছেলে বলেই থাকে, বাবা তুমি বৃথা রাগ করছ, মা তো বেশি কিছু করেননি, যা চিরকালের স্বভাব শুধু তাই করেছেন, অন্যকে অপদস্থ করা, গুরুজনকে অপমান করা, এটাই তো প্রকৃতি ওর, এতেই তো আনন্দ। সেও কিছু অন্যায় বলেনি, তার দৃষ্টিতে তো আজীবন ওইটাই দেখেছে সে। আর সুবর্ণ, তুমি তো অম্বিকার সামনে শুধু ওইটুকু বলেই ক্ষান্ত হওনি, আরও বলেছ। অম্বিকা যখন তৎসত্ত্বেও প্রেতাত্মাকেই হেঁট হয়ে প্রণাম করতে গিয়েছিল, তুমি শশব্যস্তে পা সরিয়ে নিয়ে বলেছ, ছি ছি ভাই, প্রণাম করে আর পাপ বাড়িও না আমার। একেই তো পূর্বজন্মের কত মহাপাপে বাঙালির মেয়ে হয়ে জন্মেছি, আর আরও কত শত মহাপাপে এই মহাপুরুষদের ঘরে পড়েছি। আর কেন? প্রণাম বরং তোমাদেরই করা উচিত, তোমরা যারা নিজেদের সুখ দুঃখ তুচ্ছ করে দেশের গ্লানি ঘোচাতে চেষ্টা করছ। কি এ প্রবোধ যা বলেছে তাছাড়া আর কি? নাটক ছাড়া আর কি? পুরো নাটক। কিন্তু এই ঘরগেরস্থ লোকেদের সংসারটা থিয়েটারের স্টেজ নয়, অথচ সারা জীবনে তুমি তা বুঝলে না, এখনো বুড়ো বয়সেও না। তোমার কথায় যখন অম্বিকা ম্লান হেসে বলেছিল, চেষ্টাই হয়েছে, কাজ আর কি হলো, সবটাই ব্যর্থতা, তখন তুমি নাটকে ভাষাতেই উত্তর দিলে, কেন ব্যর্থতা জানো ঠাকুরপো? তোমাদের সমাজের আধখানা অঙ্গ পাঁকে পোতা বলে। আধখানা অঙ্গ নিয়ে কে কবে এগোতে পারে বলো? এই অখদ্যে অবদ্যে মেয়ে মানুষ জাতটাকে যতদিন না শুধু মানুষ বলে স্বীকার করতে পারবে, ততদিন তোমাদের মুক্তি নেই, মুক্তির আশাও নেই। চাকরানীকে পাশে নিয়ে কি তোমরা রাজসিংহাসনে বসবে? বললে, একবার ভাবলে না তোমার স্বামী পুত্রের মাথাটা কতখানি হেঁট হলো রাস্তার ধারে দাঁড়িয়ে তোমার ওই নাটক করায়? অগত্যাই ওদের কঠোর হতে হয়েছে, অগত্যাই ধমকে উঠে বলতে হয়েছে, পাগলামি করবার আর জায়গা পাওনি? আর ওই পাগলামির দর্শককেও কটু গলায় বলতে হয়েছে, আপনিও তো আচ্ছা মশাই,
ভদ্রলোকের ঘরের মানিজ্যত বোঝেন না? দেখছেন একটা মাথা খারাপ মানুষ ঘর থেকে ছিটকে এসেছে। এরপরে অবশ্য কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, অন্তত অম্বিকার মতো শান্ত সভ্য মার্জিত স্বভাব লোকে নিশ্চয়ই পারে না। মাথা হেঁট করে চলে গিয়েছিল সে। তবু সুবর্ণলতা তুমি হেসে ফেলে বলে উঠেছিলে, ঠিক হয়েছে, কেমন জব্দ, ভূতের বাড়ি আসার ফল পেলে? ভাবনি এরপরও তোমাকে তোমার স্বামী পুত্রের সামনে মুখ দেখাতে হবে, পেছনের ওই চৌকাঠ পার হয়েই আবার ঢুকতে হবে। কিন্তু ঢুকতে হলেই বা কি? সুবর্ণলতার শরীরে কি লজ্জা আছে? কতবারই তো বেরিয়ে পড়েছে সুবর্ণলতা বাড়ির বাইরে, আবার এসে ঢোকেনি? ঢুকেছে, আবার ঢুকেছে, আবার দাপট করেছে। মরমে মরে গিয়ে চুপ হয়ে যায়নি, এদিনও তা গেল না। যখন প্রবোধ গর্জে উঠল আর ভানুর উপযুক্ত ধিক্কার দেবার ভাষা খুঁজে না পেয়ে শুধু ঘৃণার দৃষ্টিতে দগ্ধ করা যায় কিনা তার চেষ্টা করল, তখন কিনা সুবর্ণলতা বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে অনায়াসে বলে উঠল, কি আশ্চর্য, এতে তোমাদের মুখ পোড়ানো হলো কোথায়? মুখ উজ্জ্বলই হলো বরং। পাগল পাগলের মতোই আচরণ করল, চুকে গেল ল্যাঠা। তোমাদের কথার মান বজায় রাখলাম, আর বলছো কিনা মুখ পোড়ালাম। ঘৃণায় মুখ ফিরিয়েছিল সেদিন একা সুবর্ণর বড় ছেলেই নয়, মেজ সেজও অগ্নিদৃষ্টি হেনে বলেছিল, চমৎকার। মার শোক হয়েছে ভেবে আর মমতা আসেনি ওদের। ছোট ছেলে সুবলের কথাই শুধু বোঝা যায় না, সে বরাবরই মুখ চোরা। সে যে কোথা থেকে তার এই চাপা স্বভাব পেয়েছে। কিন্তু সুবর্ণলতার মেয়েরা, যে মেয়ে দুটো এখনো পরের ঘরে যায়নি, পারুল আর বকুল, তা ওদের কথাও বোঝা যায়নি। মনে হচ্ছিল ওদের চোখে একটা দিশেহারা ভাব ফুটে উঠেছিল, যেন ওরা ঠিক করতে পারছিল না মায়ের ওপর বরাবর যে ঘৃণা আর বিরক্তি পোষণ করে এসেছে সেটাই আরও পুষ্ট করবে না নতুন চিন্তা করবে। বকুল ছেলে মানুষ, এত সব ভাববার বয়স তার হয়নি। কিন্তু তাই কি? সুবর্ণলতার ছেলেমেয়েরা ছেলে মানুষ থাকবার অবকাশ পেল কবে? জ্ঞান হয়ে পর্যন্ত তো ওরা শুধু ওদের মাকে বিশ্লেষণ করেছে, তার তিক্ততা অর্জন করেছে, তাই করতে করতেই বড় হয়ে উঠেছে। ওরা অনেক কিছু জেনে বুঝে পরিপক্ক। বাপকে ওরা ঘৃণা করে না, করে অবহেলা, কিন্তু মাকে তা পারে না। মাকে অবহেলাও করতে পারে না, অস্বীকারও করতে পারে না, তাই ঘৃণা করে। শুধু আজই যেন ওদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। অম্বিকার ফিরে চলে যাওয়ার মধ্যে ওরা বুঝি সমস্ত মেয়ে মানুষ জাতটার দুঃসহ অসহায়তা টের পেয়ে গেছে। তাই দিশেহারা হয়ে ভাবছে, গৃহিণী শব্দটা কি তাহলে একটা ছেলে ভোলানো শব্দ, নাকি দাসী শব্দেরই আর একটা পরিভাষা? গৃহিণীর যদি তার গৃহের দরজায় এসে দাঁড়ানো একটা অতিথিকে এসো বসো বলে ডাকবার অধিকারটুকু মাত্র না থাকে, তবে গৃহিণী শব্দটা ধোঁকাবাজি ছাড়া আর কি? ওই ধোঁকায় ধোঁকায় দৃষ্টি আচ্ছন্ন করে দিয়ে দাসত্ব করিয়ে নেওয়া। সংসার করা মানে তাহলে শুধু সংসারের পরিচর্যা করা, আর কিছু না। আশ্চর্য, যেখানে এক কানা করা অধিকার নেই সেখানে কেন এই গাল ভরা নাম? খুব স্পষ্ট করে মনে না পড়লেও মেজপিসির বাড়ি গিয়ে থাকার কথাটা পারুলের কিছু কিছু মনে আছে বইকি। মনে আছে অম্বিকা কাকার নাম, তাছাড়া ছেলেবেলায় কতবারই না শুনেছে সে নাম মায়ের মুখে। কত শ্রদ্ধার সঙ্গে, কত প্রীতির সঙ্গে, কত স্নেহের সঙ্গে উচ্চারিত হয়েছে সেই নাম। অথচ সেই মানুষটাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো সুবর্ণলতারই সামনে। গৃহিণীর সম্ভ্রম দিয়ে সুবর্ণলতার ক্ষমতা হলো না তাকে ডেকে এনে ঘরে বসাবার। পারুল দেখেছে সেই অক্ষমতা, হয়তো বকুলও দেখেছে, আর অনুভব করেছে এই অক্ষমতা বুঝি একা সুবর্ণলতারই নয়। তাই দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে ওদের। কিন্তু সুবর্ণলতার বাপ মায়ের সেই চতুর্থী শ্রাদ্ধের কি হল? খুব একটা সমারোহের আয়োজন করেছিল না তার স্বামী ওই উপলক্ষে? বলে বেড়াচ্ছিল না, না বাবা, এ হলো গিয়ে শ্বশুর শাশুড়ির দায়, পিতৃমাতৃদায়ের চতুর্গুণ। তা সেও একরকম ধ্যাসটামো করেই হলো বইকি, সহজ সাধারণ কিছু হলো না। হবে কোথা থেকে? সহজে কিছু কি হতে দেয় সুবর্ণলতা?
সব কিছুকেই তো বিকৃত করে ছাড়েও। সুবর্ণলতা তাই বলে বসল, আমি ওসব করব না। করবে না? ভুজ্যোৎসর্গীয় করবে না তুমি বাপ মায়ের? না না, শব্দ জগতের চরমতম কঠোর শব্দ, নিষ্ঠুর, অমোঘ। আশ্চর্য আশ্চর্য! অত সব আয়োজন তাহলে নষ্ট গেল? আবার কি? পুরোহিত এসে শুনে হাঁ করে দাঁড়িয়ে পড়লেন। তাছাড়া আর করবেন কি? প্রবোধ যদি বা বলেছিল, ওর তো আবার জ্বর হয়ে গেছে রাত থেকে, কাজ করা হবে কি, জ্বর গায়ে তো। কিন্তু সুবর্ণলতা তো সে কথাটাকে দাঁড়াতেই দেয়নি, বলে উঠেছিল, উনি ঠিক জানেন না ঠাকুরমশাই, জ্বর টর কিছু হয়নি আমার। জ্বর টর হয়নি? তবে কিছু না, ইচ্ছে নেই, সেটাই কথা। পুরোহিত একবার প্রবোধের আপাদমস্তক দেখে নিয়ে চলে গিয়েছিলেন শালগ্রাম শিলাকে উঠিয়ে নিয়ে। এই বাহাদুরিটুকুও কি না দেখালে চলতো না? হেরে যাওয়া গলায় বলেছিল প্রবোধ, ও বাড়ির পুরুতুনি। সুবর্ণলতা চুপ করে তাকিয়েছিল। প্রবোধ আবার বলেছিল, চিরকালের গুরুবংশের ছেলে। জানি। সুবর্ণলতাও প্রায় তেমনি হেরে যাওয়া গলায় উত্তর দিয়েছিল, গুরুবংশের ছেলে পুরোহিতের কাজ করছেন, তাতে শালগ্রাম তার সঙ্গে। আর জলজ্জান্ত মিথ্যে কথাটা কইতে ইচ্ছে হল না। হল না তখন সেই ইচ্ছে। অথচ নিজেই সুবর্ণলতা ঘণ্টাখানেক পরে শরীর খারাপ লাগছে, জ্বর আসছে বোধহয় বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল গিয়ে। মিছিমিছি বলল বই কি, গা তো ঠান্ডা পাথর। বলল কাদের? কেন, যত সব আত্মীয় কুটুমদের। বাড়ি বাড়ি ঘুরে যাদের যাদের নেমন্তন্ন করে এসেছে প্রবোধ, তার স্ত্রীর মা বাপ মরার উপলক্ষে। তারা কি জানে সুবর্ণলতা পিতৃকার্য করতে ইচ্ছে হয়নি বলে পুরোহিতকে বিদায় দিয়েছে, আর আত্মীয়দের মুখ দেখতে ইচ্ছে হয়নি বলে চাদর ঢাকা দিয়ে পড়ে আছে? তবে সুবর্ণলতার পড়ে থাকার জন্যে কিছু কি আটকে ছিল? কিচ্ছু না। প্রবোধের গোষ্ঠীর সবাই এলো, ভোজ খেল, সুবর্ণলতার শুয়ে থাকার জন্য হাহুতাশ করল, চলে গেল। সুবর্ণলতাই শুধু চাদর মুড়ি দিয়ে গলদঘর্ম হতে থাকল। কিন্তু সুবর্ণলতার মায়ের সেই চিঠিটা, সেটার কি হল? সে চিঠি কি খুলল না সুবর্ণলতা? কবরের নিচে চিরঘুমন্ত করে রেখে দিল তার মায়ের অন্তিম বাণী। এত অভিমান সুবর্ণলতার, এত তেজ, এত কাঠিন্য! তা প্রথমটা তাই ছিল বটে। কতদিন যেন সেই খাম মুখ বন্ধ হয়ে পড়ে রইল সুবর্ণলতার ট্রাঙ্কের নিচে কাপড় চোপড়ের তলায়। কিন্তু সেই গভীর অন্তরাল থেকে সেই অবরুদ্ধ বাণী অনুক্ষণ সুবর্ণলতার সমগ্র চেতনাকে ধাক্কা দিয়ে দিয়ে বলেছে, সুবর্ণ, তুমি কি পাগল? সুবর্ণ, এ তুমি কি করছ? তারপর হতাশ গলায় বলেছে, সুবর্ণ, তোমার এই অভিমানের মর্ম কে বুঝবে, কে দেবে তার মূল্য? অবশেষে একদিন এই ধাক্কা অসহ্য হল। সুবর্ণ ট্রাঙ্কের তলা থেকে ওর মায়ের সেই অন্তিম বাণী টেনে বার করল। দিনটা ছিল একটা রবিবারের দুপুর, যদিও জ্যৈষ্ঠ মাস, তবু কেমন যেন ঠান্ডা ঠান্ডা মেঘলা দুপুর। আকাশটা যেন ভারাক্রান্ত মন নিয়ে কোনো রকমে দিন সই করেই সন্ধ্যার কুলায় আশ্রয় নেব নেব করছে। বাড়ি থেকে কারো বেরোবার কথা নয়, তবু আকস্মিক একটা যোগাযোগে আশ্চর্য রকমের নির্জন ছিল বাড়িটা। গিরিবালার সাবিত্রী ব্রতের উদযাপন সেদিন। সেই উপলক্ষে ব্রাহ্মণ ভোজনের সঙ্গে সঙ্গে আত্মজন ভোজনের ব্যবস্থা করেছিল সে। তাই ভাসুরের বাড়ির সবাইকে নেমন্তন্ন করে পাঠিয়েছিল ছেলেকে দিয়ে। কবে যেন ব্রতটা ধরেছিল গিরিবালা, সুবর্ণ ও বাড়িতে থাকতেই না। উদযাপনের খবর মনে পড়েছিল বটে সুবর্ণর, কারণ ওই ব্রতটাকে উপলক্ষ করে অজস্রবারের মধ্যে আরও একবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল সুবর্ণকে। মুক্তকেশী বলেছিলেন, বড় বোমার কথা বাদ দি, ওর না হয় ক্ষমতা নেই, কিন্তু তোমার স্বামীর পয়সা তো ওর স্বামীর চেয়ে কম নয় মেজবৌমা। খরুচে বত্তটায় সেজবৌমা ব্রতী হল, আর তুমি অক্ষমের মতন ফ্যালফেল করে তাকিয়ে দেখবে। হয়তো ইদানিং গিরিবালার স্বাধীনতাও ভালো লাগছিল না মুক্তকেশীর, তাই এক প্রতিপক্ষকে দিয়ে আরেক প্রতিপক্ষকে খর্ব করবার বাসনাতেই এই উস্কানি দিচ্ছিলেন।
কিন্তু সুবর্ণলতা তার ইচ্ছে সফল করেনি। সে অম্লান বদনে বলেছিল, ও ধাসটামোতে আমার রুচি নেই। ধাসটামো? সাবিত্রীবত ধাসটামো? মুক্তকেশী স্তম্ভিত দৃষ্টি ফেলে বোবা হয়ে তাকিয়েছিলেন। গিরিবালাও মুখ লাল করে বলে উঠেছিল, এ কথার মানে কি মেজদি? মেজদি আরও অম্লান বদনে বলেছিল, মানে খুব সোজা, যার সবটাই ফাঁকা তা নিয়ে আড়ম্বর করাটা ফাঁকি ছাড়া আর কি। অন্যকে ধোকা দেয়া আর নিজেকে ফাঁকি দেয়া, এই তো, সেটাই ধাসটামো। স্বামী ভক্তিটা তাহলে হাসির বস্তু? সুবর্ণলতা হেসে উঠে বলেছিল, ক্ষেত্রবিশেষে নিশ্চয়ই হাসির। ফুলচন্দন নিয়ে স্বামীর পা পুজো করতে বসেছি আমরা, একথা ভাবতে গিয়েই সে হাসি উতলে উঠছে আমার। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না মেজদি, ভক্তি যার আছে। মেজদি এই ধিক্কারকে নস্যাৎ করে দিয়ে আরো হেসে বলেছিল, ভক্তি? ওই ভেবে মনকে চোখ ঠাড়া। এর মধ্যে ভক্তিও নেই, মুক্তিও নেই সেজবউ, আছে শুধু শখ অহমিকা। সেই অকথ্য উক্তির পর বাড়িতে কোর্ট কাছারি বসে গিয়েছিল। যে দেওয়ার ডেকে আর কথা কইত না ইদানিং, সেও এসে ডেকে বলেছিল, বিষটা নিজের মধ্যে থাকলেই তো ভালো ছিল মেজবউ, অন্যের সরল মনে গরল ঢেলে দেবার দরকার কি? স্বামীকে সত্যবান হতে হবে, তবে স্ত্রীরা সাবিত্রী হবে, নচেত নয়। এমন বিলিতি কথার চাষ আর নাইবা করলে বাড়িতে। আর প্রবোধ বাড়ি ফিরে ঘটনা শুনে দেওয়ালে মাথা ঠুকতে গিয়েছিল, বলেছিল, হবে, বিদায় হতেই হবে আমায় এ বাড়ি থেকে, এভাবে আর। সুবর্ণলতা বলেছিল, আহা, এই সুমতি হবে তোমার? তাহলে পায়ে না হোক মুখে ফুলচন্দন পড়ুক তোমার। অবশ্য বিষমন্ত্র দেয়া সত্ত্বেও ব্রত নেওয়া বন্ধ থাকেনি গিরিবালার, এবং দেখা যাচ্ছে 14 বছর ধরে নিষ্ঠা সহকারে পতি পূজা করে এখন সগৌরবে ব্রত উদযাপন করতে বসেছে সে। সুবর্ণলতা কি ওর সুখী হবার ক্ষমতাকে ঈর্ষা করবে? না, সুবর্ণলতা শুধু হাসবে। তা এখন আর হেসে ওঠেনি সুবর্ণ, শুধু ছেলেটাকে বলেছিল, যেতে পারবো না বাবা সুশীল, মাকে বলিস মেজ জেঠির শরীর ভালো নেই, আর সবাই যাবে। সেই উৎসবে যোগ দিতে চলে গেছে সুবর্ণর স্বামী সন্তানেরা, অবশ্য পারুল বাদে। পারুলের থেকে বয়সে ছোট খুড়তুতু জ্যাঠতুতু বোনেদের বিয়ে হয়ে গেছে, পারুর হয়নি। এই অপরাধে প্রবোধ বলেছিল, ওর যাওয়ার দরকার নেই। পারু মনে মনে বলেছে, বাঁচলাম। কে জানে, হয়তো বাড়ির কোন কোণে একখানা বই নিয়ে পড়ে আছে পারুল, হয়তোবা তার কবিতার খাতাটা নিয়েও বসতে পারে এই অকস্মাৎ পেয়ে যাওয়া একখণ্ড অবসরের সুযোগে। সুবর্ণ জানে পারু তার নির্জনতায় ব্যাঘাত ঘটাবে না। কিন্তু তখন কি ভেবেছিল সুবর্ণ, ওরা চলে গেলে মায়ের চিঠিখানা খুলব আমি? তা ভাবেনি। শুধু অনেকটা কলকোলাহলের পর হঠাৎ বাড়িটা ঠান্ডা মেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভয়ানক একটা মন উচাটন ভাব হয়েছিল সুবর্ণর। আর তখনই মনে হয়েছিল ওর, আমি কি সেজবউয়ের সুখী হওয়ার ক্ষমতাকে হিংসে করছি? তা নয়তো কেন আজই এত করে মনে আসছে সারা জীবন আমি কি করলাম? অবিশ্রান্ত একটা প্রাণপণ যুদ্ধ ছাড়া আর কোনোখানে যেন কিছু চোখে পড়ে না। কোথাও যে একটু সুশীতল ছায়া আছে, কোনোখানে যে এক বিন্দু তৃষ্ণার জল মিলেছিল, সে কথা যেন ভুলেই যাচ্ছে সুবর্ণ। সুবর্ণ দেখতে পাচ্ছে অবিরত সে শুধু আক্রমণ ঠেকাচ্ছে, তবু এগিয়ে যাবার চেষ্টায় নিজেকে ছিন্ন ভিন্ন করেছে। নিজের উপর করুণায় আর মমতায় চোখে জল এসে গেল সুবর্ণর। ভিতরটা যেন হাহাকার করে উঠল। আর তখনই মনে হল, দেখব, আজ আমি দেখব ভগবান আমাকে শেষ কি উপহার পাঠিয়েছেন। খাম ছিঁড়তে হাত কাঁপছিল সুবর্ণর, আর বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, যেন ওটা ছেঁড়ার সঙ্গে সঙ্গেই মস্ত একটা কিছু ফুরিয়ে যাবে ওর। কি সে? পরম একটা আশা? নাকি ওই খামটার মধ্যে ওর মা এখনো জীবন্ত রয়েছে, খোলার সঙ্গে সঙ্গেই শেষ নিঃশ্বাস ফেলবে? তা তেমনি একটা কষ্টের মধ্যেই খামটা খুলল সুবর্ণলতা, আর তারপরেই একটা জলের পর্দা যেন ঢেকে দিল সমস্ত বিশ্ব চরাচর। ঝাপসা হয়ে গেল কালো কালো অক্ষরের সারি, ঝাপসা হয়ে গেল বুঝি নিজের ওই কাগজ ধরা হাতখানাও। পর্দাটা পড়ে যাবার আগে শুধু একটা শব্দ ঝলসে উঠেছিল,
সেই শব্দটাই বাজতে লাগলো মাথার মধ্যে। কল্যাণীয়াশু, সুবর্ণ, কল্যাণীয়াশু, সুবর্ণ। এই নাম তাহলে মনে রেখেছে সুবর্ণর মা? আজও কেউ তাহলে সুবর্ণ নামে ডাকে তাকে? না না, কোনোদিন ডাকেনি, কোনোদিনও আর ডাকবে না। শুধু নামটা মনে রেখেছিল, অথচ একদিনের জন্য সেই মনে রাখার প্রমাণ দেয়নি সে। জলের পর্দাটা মুছে ফেলবার কথা মনে পড়েনি সুবর্ণর। যতক্ষণে বাতাসে শুকিয়ে গেল, বুঝি বা বেশি শুকিয়ে গেল, ততক্ষণে ওই কল্যাণ সম্বোধনের পরবর্তী কথাগুলো চোখে পড়ল। কল্যাণীয়াশু, সুবর্ণ। বহুদিন পূর্বে মরিয়া যাওয়া কোনো লোক চিতার তল হইতে উঠিয়া আসিয়া কথা কহিতেছে দেখিলে যেইরূপ বিস্ময় হয়, বোধহয় সেইরূপ বিস্ময় বোধ করিতেছ। আর নিশ্চয়ই ভাবিতেছ, আর কেন, কি দরকার ছিল? কথাটা সত্য, আমিও সে কথা ভাবিতেছি। শুধু আজ নয়, দীর্ঘদিন ধরিয়া ভাবিতেছি। যেদিন তোমাকে ভাগ্যের কোলে সমর্পণ করিয়া চলিয়া আসিয়াছি, সেই দিন হইতেই এই পত্র লেখার কথা ভাবিয়াছি এবং দ্বিধাগ্রস্ত হইয়াছি। ভাবিয়াছি, কেন আর, আমি তো তাহার আর কোনো উপকারে লাগিব না। জলের পর্দাটা আবার দুলে উঠেছে, সেই সঙ্গে সুবর্ণর ব্যাকুল আবেগ। মা, সেটাই তো পরম উপকার হতো। তোমার হাতের অক্ষর, তোমার স্নেহ সম্বোধন, তোমার সুবর্ণ নামে ডেকে ওঠা হয়তো জীবনের গতি বদলে দিত তোমার সুবর্ণর। তথাপি বরাবর ইচ্ছা হইত তোমায় একটি পত্র দিই, তবু দেওয়া হয় নাই। কেন হয় নাই সেটা এখন বুঝিতে পারি। দেওয়া হয় নাই কেবলমাত্র লজ্জায়। তোমার কাছে আমার অপরিসীম লজ্জা। তোমার কাছে আমার অপরাধের সীমা নাই, সে অপরাধের ক্ষমা নাই। জীবনের এই শেষ প্রান্তে আসিয়া পৌঁছাইয়া মনের সঙ্গে যে শেষ বোঝাপড়া করিতেছি, তাহাতেই আজ এই সত্য নির্ধারণ করিতেছি, তোমাকে অমন করিয়া নিষ্ঠুর ভাগ্যের মুখে ফেলিয়া আসা আমার উচিত হয় নাই। হয়তো তোমার জন্য আমার কিছু করবার ছিল, তবু ভগবানের দয়ায় তুমি হয়তো ভালোই আছো। তোমার ছোটদার কাছে জানিয়াছিলাম তোমার কয়েকটি সন্তান হইয়াছে ও খাইয়া পড়িয়া একরকম সুখেই আছো। তবু এমনই আশ্চর্য, চিরদিনই মনে হইয়াছে তুমি বোধহয় সুখে নাই। মাগো, তুমি কি অন্তর্যামী? সত্যই দুঃখী, বড় দুঃখী তোমার সুবর্ণ, চিরদুঃখী। এই অদ্ভুত চিন্তা বোধ করি মাতৃহৃদয়ের চির রহস্য, যদিও মাতৃহৃদয়ের গৌরব করা আমার শোভা পায় না। কিন্তু সুবর্ণ, ভাবিতেছি তুমি কি আমার চিঠির ভাষা বুঝিতে পারিতেছ? জানি না তোমার জীবন কোন পথে প্রবাহিত হইয়াছে, জানি না তুমি সে জীবনে শিক্ষা দীক্ষার কোনো সুযোগ পাইয়াছ কিনা। আজ তুমিও আমার অপরিচিত, আমিও তোমার অপরিচিত। কিন্তু সত্যই কি তাই? সত্যই কি আমরা অপরিচিত? তবে কেন সর্বদাই মনে হয় সুবর্ণ ভাঙিয়া পড়ে নাই, সুবর্ণ ভাঙিয়া পড়িতে পারে না? সে সমস্ত প্রতিকূল অবস্থার সঙ্গে যুদ্ধ করিতে করিতে অগ্রসর হইতে পারিবে। তোমার মধ্যে সে অঙ্কুর ছিল। যে কয়টি দিন তোমাকে দেখিবার সুযোগ পাইয়াছি, তাহাতে উক্ত ধারণাই বদ্ধমূল ছিল। তাই মনে হয় তুমি তোমার হৃদয়হীন মাকে কতকটা বুঝিতে পারো। হয়তো অবিরত ধিক্কার দিবার পরিবর্তে একবার একটু ভালোবাসার মন নিয়ে চিন্তা করো। একদা সংসারের প্রতি বিশ্বাস হারাইয়া সংসার হইতে চলিয়া আসিয়াছিলাম। তুমি জানো, তোমাকে উপলক্ষ করিয়াই সেই ঝড়ের সৃষ্টি। বেশি বিশদ করিয়া সেসব কথা লিখিতে চাহি না। তবে এই সুদীর্ঘকাল সংসার হইতে দূরে থাকিয়া অবিরত মানুষকে বিশ্লেষণ করিতে করিতে এইটা বুঝিয়াছি, এই সংসারে যাহাদের অন্যায়কারী বলিয়া চিহ্নিত করা হয়, তাহারা সকলেই হয়তো শাস্তির যোগ্য নয়। তাহারা যা কিছু করে তার সবটাই দুষ্ট বুদ্ধি প্রণোদিত হইয়া করে না, অধিকাংশই করে না বুঝিয়া। তাহাদের বুদ্ধিহীনতাই তাহাদের অঘটন ঘটাইবার কারণ। কাজেই তাহারা ক্রোধের যোগ্যও নয়। তাহারা বড়জোর বিরক্তির পাত্র এবং করুণার পাত্র।
কিন্তু যখন এই বুদ্ধিহীনতার সঙ্গে একটা জীবন মরণের প্রশ্নের সংঘর্ষ লাগে, তখন মাথা ঠান্ডা রাখিয়া বিচার করা সহজ নয়। আর এও জানি, সেদিন আমার পক্ষে এ ছাড়া আর কিছু সম্ভব ছিল না। তোমার পিতা ও ভ্রাতারা আমাকে ফিরাইয়া লইয়া যাইবার অনেক চেষ্টা করিয়াছেন। পত্রে কোনো কাজ না হওয়ায় কাশীতে আসিয়াও অনুরোধ উপরোধ ও তিরস্কার করিয়া গিয়াছেন। কিন্তু যাহা ত্যাগ করিয়া আসিয়াছি, তাহার হাতে তুলিয়া লওয়া চলে না। সেই ফেলিয়া আসা সংসার জীবনের সহিত আবার নিজেকে খাপ খাওয়ানো অসম্ভব। তুমি জানো হয়তো, তোমার দাদা মহাশয় তখন কাশীবাসী। তাহার কাছে সংস্কৃত শিক্ষা করিয়া তদানীন্তন বহু কাশীবাসী পণ্ডিতের নিকট নানা শাস্ত্র অধ্যয়ন করিয়া সন্ধান করিয়াছি হিন্দু বিবাহের মূল তাৎপর্য কি, মূল লক্ষ্য কি, এই বন্ধন যথার্থই জন্ম জন্মান্তরের কিনা। কিন্তু যখনই প্রশ্ন তুলিয়াছি এই বন্ধনের দৃঢ়তা পুরুষ ও নারীর পক্ষে সমান নয় কেন, পুরুষের পক্ষে বিবাহ একটি ঘটনা মাত্র, অথচ নারীর পক্ষে চির অলঙ্ঘ্য কেন, সদুত্তর পাই নাই। উপরন্তু এই প্রশ্নের অপরাধে অনেক স্নেহশীল পণ্ডিতের স্নেহ হারাইয়াছি। ক্রমশ বুঝিয়াছি এর উত্তর পুরুষ দিতে পারিবে না, ভবিষ্যৎকালই দিবে। কারণ কোন একটি সম্পত্তিতে ভোগ দখলকারী ব্যক্তি স্বেচ্ছায় সহজে দানপত্র লিখিয়া দেয় না। স্ত্রীলোকের যাহা কিছুতে অনধিকার, তাহার অধিকার অর্জন করিতে হইবে স্ত্রী জাতিকেই। কিন্তু তাহার জন্যে প্রয়োজন ধৈর্যের। ইহাই সার কথা। ধৈর্য ব্যতিরেকে কোনো কাজই সফল হয় না। এই কথাটি বুঝিতেই আমার সমগ্র জীবনটি লাগিয়াছে। আর এই কথাই মনে হইয়াছে এ কথা বলিয়া যাওয়া প্রয়োজন। কিন্তু কে কান দেবে? তোমাকে বলিবার ইচ্ছা হইয়াছে, সংকোচে কুণ্ঠায় নীরব থাকিয়াছি। তাছাড়া এই ভয়ও ছিল, হয়তো আমার পত্র তোমার সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি করিবে। তাই ইহা আমার মৃত্যুর পর তোমার হাতে পৌঁছাইবার নির্দেশ দিয়াছি। হয়তো তখন তোমার এই সংসার ত্যাগিনী মাকে তোমার স্বামীর সংসার একটু সদয় চিত্তে বিচার করিবে। হয়তো ভাবিবে উহাকে দিয়া আর কি ক্ষতির সম্ভাবনা। তোমাকে এত কথা লিখিতেছি কারণ বুদ্ধি ও যুক্তির দ্বারা বুঝি তুমি এখন একটি বয়স্কা গৃহিণী। কিন্তু মা সুবর্ণ, তোকে যখন দেখিতে চেষ্টা করি তখন একটি ক্ষুদ্র বালিকা ভিন্ন আর কিছুই দেখিতে পাই না। পরনে ঘাঘরা, মাথায় চুল বেনি করিয়া বাঁধা, হাতে বই খাতা স্লেট, একটি স্কুল পথযাত্রিনী বালিকা। তোর এই মূর্তিটি ভিন্ন আর কোনো মূর্তি আমার মনে পড়ে না। এই মূর্তি আমার সুবর্ণ, সেই যে তোকে তোর স্কুলে পাঠাইয়া দিয়া দরজায় দাঁড়াইয়া থাকিতাম, সেই মূর্তিটি মনের মধ্যে আঁকা আছে। কিন্তু তেমন ইচ্ছা করিলে কি আমি তোমায় আরেকবার দেখিতে পাইতাম না? আর তেমন ইচ্ছা হওয়াই তো উচিত ছিল। কিন্তু সত্য কথা বলি, তোমার সেই মূর্তিটি ছাড়া আর কোনো মূর্তি আমার দেখিতে ইচ্ছা ছিল না। তোমাকে লইয়া আমার অনেক আশা ছিল, অনেক স্বপ্ন সাধ ছিল, কিন্তু সব আশাই চূর্ণ হইয়া গিয়াছিল। তবু ওই মূর্তিটা আর চূর্ণ করিতে ইচ্ছা হয় নাই। তুমি হয়তো ভাবিতেছ এসব কথা এখন আর লিখিবার অর্থ কি। হয়তো কিছুই অর্থ নাই, তবু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই বুঝি কেহ তাহাকে যথার্থ করিয়া বুঝুক। আমাকে কেহ বুঝিল না, এর বড় আক্ষেপ বোধহয় আর কিছু নাই। পুরুষ মানুষের একটা কর্মজীবন আছে, সেখানে তাহার গুণ, কর্ম, রুচি, প্রকৃতির বিচার আছে। সেখানেই তাহার জীবনের সার্থকতা অসার্থকতা। মেয়ে মানুষের তো সে জীবন নাই, তাই তাহার একান্ত ইচ্ছা হয় আর কেহ না বুঝুক, তাহার সন্তান যেন তাহাকে বোঝে, যেন তাহার জন্য একটু শ্রদ্ধা রাখে, একটু মমতার নিঃশ্বাস ফেলে। সেটুকুই তার জীবনের যথার্থ সার্থকতা। হয়তো মৃত্যুর পরেও এই ইচ্ছা মরে না, তাই এই পত্র। হয়তো তুমি চিরদিনই তোমার মমতাহীন মাকে ধিক্কার দিয়াছ, কিন্তু মৃত্যুর পরও যদি সে ভাবের পরিবর্তন হয়, বুঝিবা আত্মা কিঞ্চিৎ শান্তি লাভ করিবে। তাই মৃত্যুর দ্বারে আসিয়া এই পত্র লিখিবার বাসনা। সুবর্ণ, তুমি আমাকে ভুল বুঝিও না।
তোমার ছোড়দাদা মোগল সরাইতে কাজ করে, মাঝে মাঝে আসে, নিষেধ শোনে না। মনে হয় সে হয়তো আমাকে কিছুটা বোঝে, তাই কখনো তোমার দাদার মতো মায়ের অপরাধের বিচার করিতে বসে না। এখানে আসিয়াই আমি যে মেয়ে স্কুলটি গড়িয়াছিলাম তাহার পরিসর এখন যথেষ্ট বাড়িয়া গিয়াছে। তোমার ছোড়দা স্বেচ্ছায় মাঝে মাঝে তাহার দেখাশোনা করে। মনে হয় আমার মৃত্যুর পর স্কুলটি টিকিয়া থাকিতেও পারে। প্রথম প্রথম বাড়ি বাড়ি ঘুরিয়া ছাত্রী সংগ্রহ করিতে হইত। ক্রমশ অবস্থার পরিবর্তন ঘটিয়াছে। পিতামাতারা স্বেচ্ছায় আগাইয়া আসিতেছেন এবং অনুধাবন করিতেছেন দেশে স্ত্রী শিক্ষার প্রসারের প্রয়োজন আছে। আশা হয় এইভাবেই কালের চেহারার পরিবর্তন হইবে। মানুষের বুদ্ধি বা শুভবুদ্ধি সহজে যাহা করিয়া তুলিতে সক্ষম না হয়, প্রয়োজন আর ঘটনা প্রবাহই তাহাকে সম্ভব করিয়া তোলে। কেবলমাত্র পুঁথিপত্রে বা কাব্যগানে নহে, ভবিষ্যৎ জগতের সর্বক্ষেত্রেই পুরুষ মানুষকে একথা স্বীকার করিতেই হইবে, মেয়ে মানুষও মানুষ। বিধাতা তাহাদেরও সেই মানুষের অধিকার ও কর্মদক্ষতা দিয়াই পৃথিবীতে পাঠাইয়াছেন। এক পক্ষের সুবিধা সম্পাদনের জন্যেই তাহাদের সৃষ্টি নয়। মহাকালী পুরুষ জাতিকে এ শিক্ষা দিবে। তবে এই কথাই বলি, এই জন্যে মেয়েদেরও তপস্যা চাই, ধৈর্যের, সহ্যের, ত্যাগের এবং ক্ষমার তপস্যা। মনে করিও না উপদেশ দিতে বসিয়াছি। সময়ে যাহা দিই নাই, এখন আর এই অসময়ে তাহা দিতে বসিব না। শুধু নিজের সমগ্র জীবন দিয়া যাহা উপলব্ধি করিয়াছি, সেই কথাটি কাহাকেও বলিয়া যাইতে ইচ্ছা হইতেছে। কিন্তু তোমাকে ছাড়া আর কাহাকে বলিব? আর কেই বা কান দিয়া শুনিবে? স্ত্রীলোকেরা তো আজও অজ্ঞতার অহংকার ও মিথ্যা স্বর্গের মোহে তমসাচ্ছন্ন। তাহারা যেন বিচার বুদ্ধির ধার ধারিতেই চাহে না। ভাবনা হয় সহসা যেদিন তাহাদের চোখ ফুটিবে, যেদিন বুঝিতে শিখিবে ওই স্বর্গের স্বরূপ কি, সেদিন কি হইবে। বোধ করি সেদিনের পথ নির্ণয় আরও শতগুণ কঠিন। তবু এখানে বহু তীর্থবাসিনী ও নানান অবস্থার স্ত্রীলোকদের সংস্পর্শে আসিয়া এবং আপন জীবন পর্যালোচনা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি, যদি সংসারের মধ্যে থাকিয়াই জীবনের সর্ববিধ উৎকর্ষ সাধন করিয়া পূর্ণতা অর্জন সম্ভব হয়, তাহাই প্রকৃত পূর্ণতা। কিন্তু তেমন সম্ভব কয়জনের পক্ষেই বা সম্ভব? প্রতিকূল সংসার তো প্রতিনিয়তই আঘাত হানিয়া হানিয়া সেই পূর্ণতার শক্তিকে খর্ব করিতে বদ্ধপরিকর। মেয়ে মানুষ মমতার বন্ধনে বন্দী, মায়ের বাড়া নিরুপায় প্রাণী আর নাই। এই তথ্য বুঝিয়া ফেলিয়াই না পুরুষের গড়া সমাজ এত সুবিধা নেয়, এত অত্যাচার করিতে সাহসী হয়। তবে এই বিশ্বাস রাখি, একদিন এই দিনের অবসান হইবেই। দেশের পরাধীনতা দূর হইবে, স্ত্রীজাতির পরাধীনতাও দূর হইবে। শুধু আশা করিতে ইচ্ছা হয়, ভবিষ্যৎকালের সেই আলোকোজ্জ্বল দিনের মেয়েরা আজকের এই অন্ধকার দিনের মেয়েদের অবস্থা চিন্তা করিয়া একটি দীর্ঘশ্বাস ফেলিতেছে, আজকের দিনের মেয়েদের অবস্থা চিন্তা করিয়া এক বিন্দু অশ্রু বিসর্জন করিতেছে। আজ যাহারা যুদ্ধ করিতে করিতে প্রাণপাত করিল, তাহাদের দিকে একটু সশ্রদ্ধ দৃষ্টিপাত করিতেছে। মা সুবর্ণ, এইসব কথা না লিখিয়া যদি লিখিতাম, এ যাবৎকাল প্রতিনিয়ত আমি তোমার জন্যে কাঁদিয়াছি, হয়তো তুমি আমার হৃদয়টা শীঘ্র বুঝিতে। কিন্তু সুবর্ণ, আমি তো শুধু আমার সুবর্ণের জন্যে কাঁদি নাই, দেশের সহস্র সহস্র সুবর্ণলতার জন্যে কাঁদিয়াছি। তাই এই সব কথা। তাছাড়া অবিরত শুষ্ক জ্ঞানের চর্চায় কাটাইতে কাটাইতে ভাষাও শুষ্ক হইয়া গিয়াছে। তাই মাঝে মাঝে মনে হইতেছে, তুমি কি এত কথা বুঝিতে পারিতেছ? 9 বছর বয়স হইতেই তো তোমার বিদ্যা শিক্ষায় ইতি হইয়াছে। আমার দৃঢ় বিশ্বাস হইতেছে তুমিও নিশ্চয়ই এসব কথা ভাবো। তুমিও কেবলমাত্র নিজের কথাই নয়, আরো সহস্র মেয়ের কথা চিন্তা করো। অধিকার কি লিখিব, আমার 100 কোটি আশীর্বাদ গ্রহণ করো, তোমার পরিজনবর্গকে জানাইও। আর যদি সম্ভব হয়, তোমার এই চিরনিষ্ঠুর মাকে অন্তত তার মৃত্যুর পরও ক্ষমা করিও। ইতি তোমার নিত্য আশীর্বাদক, মা। অনেকবার অনেক ঝলক জল গালের উপর গড়িয়ে পড়েছে।
অনেকবার সে জল শুকিয়েছে, এখন শুধু গালটায় নোনা জল শুকিয়ে যাওয়ার একটা অস্বস্তির অনুভূতি। নাকি শুধু গালেই নয়, অসার অনুভূতি দেহমনের সর্বত্র। স্তব্ধ, মৃত্যুর মতো স্তব্ধ, যেন এই স্তব্ধতার ভাঙবে না কোনো দিন। এই স্তব্ধতার অন্তরালে বহে চলবে অন্তহীন একটা হাহাকার। সুবর্ণর মা নিজেকে জানিয়ে গেল, সুবর্ণকে জেনে গেল না। সুবর্ণর মা সন্দেহ করে গেল সুবর্ণ এত সব কথা নিয়ে ভাবে কিনা। সুবর্ণর মা শুধু আশা করে গেল হয়তো সুবর্ণ সহস্র মেয়ের কথা ভাবে। আর কিছু নয়, আর কিছু করার নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ সপ্তদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।